স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার থেকে গুরুত্বপূর্ণ 3টি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের 20 নম্বর বা 10 নম্বরে পরীক্ষায় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পেয়ে যাচ্ছ। প্রশ্নগুলো কি কি? প্রথম প্রশ্ন থাকছে মোস্ট ইম্পর্টেন্ট, ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে? এর সঙ্গেই ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা পাচ্ছ। দ্বিতীয় যে প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে সার্বভৌমিকতার ধারণা আলোচনা করো, বা আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার অবস্থান, এই প্রশ্নের উত্তরটা তোমরা পাচ্ছ। এবং 3 নম্বর যে প্রশ্নের উত্তরটা পাচ্ছ, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব আলোচনা করো। এই 3টে প্রশ্নের উত্তর তোমরা বুঝে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, প্রশ্নের উত্তর তোমরা ইংলিশেও পেয়ে যাবে। চলো তোমরা 3টে প্রশ্নের উত্তর বুঝে নাও। এবার তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে? ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে, আর ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি বিদ্যা যা রাষ্ট্র, সরকার এবং রাজনীতির সাথে সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া, ধারণা এবং কার্যক্রম অধ্যয়ন করে। ক্ষমতা ও কর্তৃত্ব রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধারণাগুলির মধ্যে অন্যতম, যদিও এই দুটি ধারণা অনেক ক্ষেত্রেই একে অপরের সাথে সম্পৃক্ত, তবে এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। ক্ষমতা হলো একটি ব্যক্তির বা গোষ্ঠীর অন্য ব্যক্তি বা গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্য, যেখানে কর্তৃত্ব হলো সেই ক্ষমতার বৈধতা এবং স্বীকৃতি। এই প্রবন্ধে আমরা ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা, তাদের পার্থক্য এবং সম্পর্ক নিয়ে আলোচনা করব। এবারে আছে কি? ক্ষমতা ও কর্তৃত্বের ক্ষমতা সম্পর্কে ধারণা। ক্ষমতা সম্পর্কে ধারণায় কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন তার লেখা দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে বলেছেন, ক্ষমতা হলো একটি দক্ষতা। এই দক্ষতা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ অপরের কাজকর্মের ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্যই হলো ক্ষমতা। অধ্যাপক ডেভিড ইস্টন বলেছেন, যে ব্যক্তির ক্ষমতা আছে সে শাস্তির ভয় দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ ক্ষমতার সঙ্গে শাস্তি দেবার ভীতি জড়িত আছে। এই প্রসঙ্গে অধ্যাপক অ্যানাল বল বলেছেন, দুদিক থেকে ভয় দেখানো যায়, একটি ইতিবাচক দিক, অন্যটি নেতিবাচক দিক। যার ক্ষমতা আছে সে বিশেষ সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা হচ্ছে ইতিবাচক দিক। আবার কেউ অন্যদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হলো নেতিবাচক দিক। অধ্যাপক অ্যানাল বল বলেছেন, যদি কেউ অপরের আনুগত্য পেতে ও অপরকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি শাস্তি দেবার ভয় দেখায়, তাহলে বুঝতে হবে তার রাজনৈতিক ক্ষমতা অনেকটা দুর্বল। অপরের আনুগত্য যদি স্বাভাবিক হয়, তাহলে বুঝতে হবে রাজনৈতিক ক্ষমতা অনেকটা শক্তিশালী। সেদিক থেকে বলা যায়, ক্ষমতা বলতে বোঝায় অপরকে নিয়ন্ত্রণ করার দক্ষতা। আর এই দক্ষতা, তারপরে কি বলা হচ্ছে দেখো, এই দক্ষতা বলে অপরকে সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি বা শাস্তি দেবার ভয় দেখিয়ে অপরের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার আছে কর্তৃত্ব সম্পর্কে ধারণা। অধ্যাপক অ্যানাল বলের ভাষায়, পলিটিক্যাল পাওয়ার ইউজুয়ালি অ্যাকম্পানিশড বাই অথরিটি, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতাকে প্রয়োগ করতে গেলে কর্তৃত্বের প্রয়োজন। ক্ষমতা স্থায়ী হওয়া দরকার, স্থায়ী না হলে ক্ষমতার প্রতি স্বাভাবিক আনুগত্য থাকে না। শুধু ভয় দেখিয়ে ক্ষমতাকে স্থায়ী করা যায় না। জনগণ যদি মনে করে ক্ষমতার বৈধতা আছে, তবেই তার প্রতি আনুগত্য স্বাভাবিক হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতা সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। গাণিতিক ভাষায় ক্ষমতা প্লাস বৈধতা সমান কর্তৃত্ব। এবার আছে দেখো, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এখানে দেখো, প্রথম পয়েন্ট, উভয়ের মধ্যে গভীর সম্পর্ক। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে গভীর সম্পর্ক আছে, কারণ ক্ষমতাকে স্থায়ী করা প্রয়োজন। স্থায়ী না হলে ক্ষমতার প্রতি আনুগত্য থাকবে না। জনগণ যদি ক্ষমতার বৈধতার প্রতি বিশ্বাসী হয়, তবে তাদের আনুগত্য স্বাভাবিক হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। এই কর্তৃত্ব ক্ষমতাকে স্থায়ী করবে। সেদিক থেকে ক্ষমতার সঙ্গে কর্তৃত্বের গভীর সম্পর্কযুক্ত। সেই কারণে সেনাবাহিনীর প্রধান অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও বৈধতা পাওয়ার জন্য, অর্থাৎ জনগণের
স্বাভাবিক আনুগত্য পাওয়ার জন্য সচেষ্ট হয়, কারণ আনুগত্য পেলে কর্তৃত্বের অধিকারী হবে এবং ক্ষমতা স্থায়ী হবে। এবার উভয়ের মধ্যে পার্থক্য কি আছে দেখো, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক থাকলেও তাদের মধ্যে প্রকৃতিগত পার্থক্য আছে। সেখানে কি বলা হচ্ছে দেখো, সেখানে প্রথমত বলা হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতাবান ব্যক্তি শাস্তির ভয় দেখিয়ে বা পুরস্কারের লোভ দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে শাস্তির ভয় দেখানোর ব্যাপার নেই, কারণ রাজনৈতিক কর্তৃত্বের পেছনে জনগণের সমর্থন থাকে। দ্বিতীয়ত, অ্যানাল বল বলেছেন মূল্যবোধের ক্ষেত্রে উভয়ের মধ্যে পার্থক্য আছে। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মূল্যবোধ বা উচিত অনুচিতের কোনো প্রশ্ন নেই, ভালো হোক বা মন্দ হোক ক্ষমতা মেনে চলতে হবে, কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে মূল্যবোধ জড়িয়ে আছে। জনসাধারণ রাজনৈতিক কর্তৃত্ব মেনে চলে কারণ তারা মনে করে কর্তৃত্ব মেনে চলা উচিত। আর তৃতীয়ত কি, অধ্যাপক অ্যানাল বল বলেছেন স্থায়িত্বের প্রশ্নে উভয়ের মধ্যে পার্থক্য আছে। ক্ষমতা নিছক গায়ের জোরে অপরের আনুগত্য পেতে চেষ্টা করে, ফলে আনুগত্য স্থায়ী নাও হতে পারে, কিন্তু কর্তৃত্ব জনগণ স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে বলে স্থায়ী হয়। চতুর্থ কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক কর্তৃত্ব ছাড়া রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে না। যেমন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনা প্রধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে জোর করে আনুগত্য আদায় করতে পারে, অথচ তার পেছনে জনগণের ব্যাপক সমর্থন থাকে না, অর্থাৎ কর্তৃত্ব নেই। কিন্তু ক্ষমতাকে বাদ দিয়ে কর্তৃত্বের অস্তিত্ব সম্ভব নয়। সেদিক থেকে দুটির মধ্যে পার্থক্য আছে। এবার মূল্যায়ন। অধ্যাপক অ্যানাল বল বলেছেন ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য স্পষ্ট নয়, কারণ এমন হতে পারে জনগণের দ্বারা স্বীকৃত না হয়েও কেউ রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে, আবার কর্তৃত্ব তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। তাই বলা যায় বৈধতার সঙ্গে ক্ষমতা যুক্ত হলে তাকে রাজনৈতিক কর্তৃত্ব বলা যাবে, একথা সর্বাংশে সত্য নয়। এবার পরের যে প্রশ্নটা ছিল, আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম দুটো, ঠিক আছে, তিনটে প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখানেও প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে। অর্থাৎ দেখো, সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য, যা তার সর্বোচ্চ ক্ষমতা ও কর্তৃত্বকে বোঝায়। আর রাষ্ট্রবিজ্ঞানী জিন বদিন প্রথম সার্বভৌমত্বের আধুনিক ধারণা উপস্থাপন করেন। টমাস হবস, জন লক, রুসো, ঠিক আছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সার্বভৌমত্বের ব্যাখ্যা দিয়েছেন। তবে আধুনিক বিশ্বে রাষ্ট্রের সার্বভৌমত্ব নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যেমন গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, আন্তর্জাতিক সংস্থা, মানব অধিকার সংস্থা, বহুজাতিক কর্পোরেশনগুলির প্রভাব। এবার দেখো সার্বভৌমিকতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, ঠিক আছে, সেখানে কি বলা হচ্ছে দেখো, সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল বিষয়ে চূড়ান্ত কর্তৃত্ব। এর দুটি প্রধান দিক হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, রাষ্ট্র নিজস্ব আইন প্রণয়ন, কার্যকর বিচার করার ক্ষমতা বোঝায়। রাষ্ট্রের ভেতরে অন্য কোনো সংস্থা বা ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে না। বাহ্যিক সার্বভৌমত্ব কি বলছে, এটি রাষ্ট্রের আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি পাওয়া বিষয়টি এর বাহ্যিক সার্বভৌমত্ব নির্ধারণ করে। এটি রাষ্ট্রের স্বাধীনভাবে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন, চুক্তি স্বাক্ষর এবং যুদ্ধ বা শান্তি বজায় রাখার ক্ষমতা নিশ্চিত করে। তারপরে বলা হচ্ছে দেখো, আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিবর্তন। সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্বের ধারণা একেবারে অপরিবর্তনীয় নয়। গ্লোবালাইজেশনের ফলে রাষ্ট্রের একক কর্তৃত্ব অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিচে আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিবর্তনের কয়েকটি দিক আলোচনা করা হলো। প্রথম হচ্ছে দেখো, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর মতো সংস্থাগুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করছে। উদাহরণস্বরূপ, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক নীতি নির্ধারণ স্বাধীনতা অনেকটা সীমিত, কারণ তাদের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। তারপরে কি আছে দেখো, বৈষয়িক নিরাপত্তা ও মানবাধিকার ইস্যু। বর্তমানে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার মতো অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ করে। 2011 সালে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে পশ্চিমা শক্তির সামরিক হস্তক্ষেপ ছিল সার্বভৌমত্ব সীমিত করার একটি বাস্তব উদাহরণ। তারপর দেখো, বহুজাতিক কোম্পানি ও অর্থনৈতিক প্রভাব। গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলো রাষ্ট্রের অর্থনীতি ও নীতি নির্ধারণের ব্যাপারে ব্যাপক ভূমিকা রাখে। এইসব কোম্পানি কখনো কখনো রাষ্ট্রের আইন ও নীতির বিরুদ্ধে দাঁড়ায় এবং তাদের কার্যক্রম অনেক সময়
রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপরে হচ্ছে দেখো প্রযুক্তি ও মানে ডিজিটাল সার্বভৌমত্ব। বর্তমানে সাইবার নিরাপত্তা, তারপরে তথ্য প্রবাহ, ইন্টারনেটের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমছে। বিভিন্ন দেশের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারছে না, যা আধুনিক সার্বভৌমত্বের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তারপরে কি আছে দেখো, সার্বভৌমত্বের বর্তমান বাস্তবতা ও সম্ভাবনা। আধুনিক রাষ্ট্রগুলো একদিকে সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে, অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলছে। বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের অবস্থা সম্পর্কে কয়েকটা দিক তুলে ধরা হলো। এক হচ্ছে নব্য সার্বভৌমত্ব। গবেষকরা সার্বভৌমত্বের নতুন একটি রূপকে নব্য সার্বভৌমত্ব বলে আখ্যা দিচ্ছেন, যেখানে রাষ্ট্র আন্তর্জাতিক চুক্তি ও সংস্থার সাথে যুক্ত থেকে স্বতন্ত্র নীতিমালা প্রণয়ন করতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শাসন বনাম বৈষয়িক নিয়ন্ত্রণ, স্বশাসন বনাম বৈষয়িক নিয়ন্ত্রণ। কিছু দেশ যেমন চীন ও রাশিয়া তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর নীতি গ্রহণ করছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে, যা তাদের সার্বভৌমত্বকে সীমিত করছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভবিষ্যৎ চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, মহামারী, সন্ত্রাসবাদের মোকাবিলায় রাষ্ট্রগুলোকে তাদের সার্বভৌমত্ব আংশিকভাবে ত্যাগ করে একসঙ্গে কাজ করতে হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ও সাইবার নিরাপত্তার নিয়ে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা দুর্বল হতে পারে। উপসংহারে কি লিখবে দেখো, উপসংহার দেখো, আধুনিক বিশ্বের সার্বভৌমত্ব একটি পরিবর্তনশীল ধারণা। ঐতিহ্যগতভাবে সার্বভৌমত্ব রাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতা বোঝালেও বর্তমানে এটি বহুমাত্রিক হয়ে উঠেছে। আন্তর্জাতিক আইন, মানবাধিকার, প্রযুক্তি, অর্থনীতির মতো উপাদান রাষ্ট্রের সার্বভৌমত্বকে প্রভাবিত করছে। তবে রাষ্ট্রের মূল কর্তৃত্ব এখনও বিদ্যমান এবং ভবিষ্যতে একটি নতুন রূপে অভিযোজিত হবে। অতএব আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের অবস্থান আগের তুলনায় কিছুটা পরিবর্তন হয়েছে, তবে এটি পুরোপুরি বিলুপ্ত হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে রূপান্তরিত হচ্ছে। এবারে সার্বভৌমত্ব সম্পর্কে একত্ববাদী তত্ত্ব, সেখানে কি বলা হচ্ছে, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। দেখো, রাষ্ট্রের যতগুলি বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে সার্বভৌমত্ব হলো সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্য রাষ্ট্রকে অন্যান্য সামাজিক সংগঠন থেকে পৃথক করে তাকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। এই বিশেষ ক্ষমতা বলে রাষ্ট্র আইন তৈরি করে, তা কার্যকর করে। অথচ সার্বভৌমত্বের স্বরূপ কী বা কোথায় এর অবস্থান সে সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন। বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন ব্যাখ্যা করেছেন, এদের মধ্যে ইংরেজ আইনবিদ জন অস্টিনের নাম উল্লেখযোগ্য। এবারে দেখো অস্টিনের মতবাদ, এখানে কি বলা হচ্ছে, 1832 সালে প্রকাশিত লেকচার অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে অস্টিন তার সার্বভৌমত্বের তত্ত্ব প্রচার করেছেন। তিনি বেন্থাম ও হবসের দ্বারা বেশি প্রভাবিত হয়েছিলেন। হবস অনুসরণ করে তিনি বলেছেন, সার্বভৌম হলো রাষ্ট্রের চূড়ান্ত শক্তি। এই সার্বভৌম শক্তির আদেশ হলো আইন, আইনের সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সার্বভৌমত্ব হলো প্রথা, রীতি ও আইনের ঊর্ধ্বে। এই সার্বভৌমিকতার নির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, যদি কোনো নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অপর কোনো কর্তৃপক্ষের প্রতি আনুগত্য স্বীকার না করে সেই সমাজের অধিকাংশ মানুষের স্বাভাবিক আনুগত্য লাভ করে, তখন সেই নির্দিষ্ট কর্তৃপক্ষ ওই সমাজের সার্বভৌম কর্তৃত্বের অধিকারী হয়। তারপরে কি বলা হচ্ছে, সার্বভৌমত্বের বৈশিষ্ট্য। অধ্যাপক ল্যাস্কি অস্টিনের দেওয়া সংজ্ঞা বিশ্লেষণ করে সার্বভৌমত্বের নিম্নলিখিত বৈশিষ্ট্যের কথা বলেছেন। ঠিক আছে, কি বলেছেন, অস্টিনের সার্বভৌমত্ব হলো সুস্পষ্ট, সুনির্দিষ্ট। রুশো সাধারণ ইচ্ছার মতো অস্পষ্ট নয়। 2 নম্বর হচ্ছে সার্বভৌম ক্ষমতা চূড়ান্ত ও চরম, তার কথাই শেষ কথা। এই ক্ষমতা কোনো নৈতিক আইন বা প্রথা ও রীতিনীতির দ্বারা সীমাবদ্ধ নয়। সার্বভৌমত্ব অবিভাজ্য, অর্থাৎ একে খণ্ড খণ্ড করে ভাগ করা যায় না। অন্য কোনো ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠান এই ক্ষমতার অংশীদারি হতে পারে না। জনগণ স্বাভাবিকভাবে সার্বভৌমত্বের প্রতি আনুগত্য জানাবে, অর্থাৎ সার্বভৌম শক্তি বল প্রয়োগ করে আনুগত্য আদায় করতে পারবে না। তারপর দেখো, সার্বভৌমত্ব আদেশ হলো আইন। এই আইন সকলে মানতে বাধ্য, আর আইন অমান্য করলে শাস্তি পেতে হবে। এবার আছে সমালোচনায় কি বলা হচ্ছে দেখো, প্রথমত হেনরি মেইন বলেছেন, অস্টিনের একত্ববাদ ইতিহাসের সমর্থন পাবে না, কারণ অস্টিন বলেছেন সার্বভৌমত্বের
সার্বভৌমত্ব অপ্রতিহত চূড়ান্ত ক্ষমতার অধিকারী, কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়। যেমন অস্টিন বলেছেন, ইংল্যান্ডের রানী সহ পার্লামেন্ট সার্বভৌম, তাই অসীম ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা বলে নিজের ইচ্ছামতো আইন তৈরি করতে পারে। কিন্তু অধ্যাপক ল্যাস্কি বলেছেন, আইনের দিক থেকে বাধা না থাকলেও কার্যত পার্লামেন্ট যা খুশি আইন, যেমন ভোটাধিকার কেড়ে নেওয়া, সর্বস্ব লুণ্ঠন করা প্রভৃতি আইন করতে পারে না। দ্বিতীয়ত, অস্টিন এর একত্ববাদী তত্ত্ব গণতন্ত্রের মূলে আঘাত এনেছে। বহুত্ববাদীরা বলেছেন গণতন্ত্র হলো জনগণের শাসন, এখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। কিন্তু অস্টিন রাষ্ট্রের শৈরী ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়ে গণসার্বভৌমত্বকে অস্বীকার করেছে। তৃতীয়ত, অস্টিনের একত্ববাদী তত্ত্ব আইন সম্পর্কে ধারণা ত্রুটিপূর্ণ, কারণ তার মতে ল ইজ দ্য মানে কমেন্ড অফ দ্য মানে সবেটিং, অর্থাৎ আইন হলো সার্বভৌমের আদেশ। কিন্তু হেনরি মেইন বলেছেন, এমন অনেক আইন আছে যেগুলি বহুত্ববাদী সমাজে প্রথা থেকে এসেছে, সুতরাং এগুলি সার্বভৌমত্বের আদেশ থেকে সৃষ্টি হয়নি। প্রকৃতপক্ষে সমাজ জীবনে এই সব প্রথার গুরুত্ব এতই গুরুত্ব যে এগুলিকে অস্বীকার করা যায় না। তারপর চতুর্থ পয়েন্টটা তোমরা দেখে নাও, এবং মূল্যায়নটা তোমাদের এরকম সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর পাবে। সঙ্গে থাকো, পরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী সেমিস্টারগুলিতে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নাও, এবং তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তরই করে দেওয়া আছে। তোমরা ইংলিশ ভার্সন যারা আছো, তোমরা বলো বারবার যে আমাদের স্যার প্রশ্ন উত্তরগুলো দিন, আমি সেই কারণে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো একটু স্ক্রিনশট করে নেবে। আর আমাদের তো স্টাডি মেটেরিয়াল যারা তোমরা পারচেস করেছো, তোমরা পড়াশোনা করছো স্টাডি মেটেরিয়াল নিয়ে, এবং পরবর্তী সেমিস্টারগুলিতে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, আগে থেকে যোগাযোগ করে রাখতে পারো, আগে থেকে নিয়ে পড়লে সুবিধা হবে, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটা আছে, ঠিক আছে, দেখে নাও প্রশ্নের উত্তরগুলো দেখে নাও তোমরা। দেখো এটার কনক্লুশন দিয়ে শেষ হয়েছে। এবার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, যেটা অস্টিনের সার্বভৌমিকতাবাদ আছে, এটা 3 নম্বর প্রশ্নের উত্তর। দেখো পুরো সম্পূর্ণ অ্যান্সার এরকমভাবে আমাদের কিন্তু লেখা হয়।